হয়ে গেল। জাঙ্কুক দ্রুত রুমে ঢুকে ফার্স্ট এড বক্সটা রেখে তের মুখটা চেপে ধরেছে আর নিজের সাথে একদম মিশিয়ে নিয়েছে। এই মেয়ে, কথায় কথায় এত চিল্লাচিল্লি করো কেন? এভাবে চেঁচালে সার্ভেন্টরা কি ভাববে? আমি তোমার সাথে কি না কি করছি, আর একটাও যদি চিৎকার দাও তো ব্যালকনি থেকে একদম নিচে ফেলে দিব। তে ছটফট করতে করতে জাঙ্কুকের থেকে ছোটার চেষ্টা করছে। তে ছটফট দেখে জাঙ্কুক তের মুখ থেকে হাত সরিয়ে নিল, কিন্তু তেকে ছাড়েনি। ওভাবে ওকে নিজের বুকের সাথে মিশিয়ে ধরে রাখলো। জাঙ্কুক হাত ছড়াই দিয়ে তে তো জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আপনি এভাবে আমার রুমে কেন এসেছেন? কোন ভাবে? জাঙ্কুক জানে তে ওর খালি গায়ে আসার কথা বলছে, তাও তেকে লজ্জা দেওয়ার জন্য ইচ্ছা করে আবার জিজ্ঞেস করছে। তে কিছু না বলে মাথাটা নিচু করে রাখলো। লজ্জায় তো মেয়েটা মাথায় তুলতে পারছে না। জাঙ্কুক তের লজ্জায় ভরা মুখটা বেশ উপভোগ করছে। এবার জাঙ্কুক তেকে উঠিয়ে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল এবং তেকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। তের পিঠের সাথে জাঙ্কুকের বুক মিশে আছে। জাঙ্কুক তের কাঁধের উপর ওর থুতনিটা রাখলো। সামনে তাকাও। কাঁদতে কাঁদতে নিজের চোখ মুখের অবস্থা কি করছো দেখছো একবার? চোখ ঠোঁট লাল, সবকিছুতে একদম পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে। জানো আমার কি মনে হচ্ছে টুক করে খেয়ে ফেলি। তে আর কি বলবে, তের রক্তগুলো তো অতিরিক্ত মাত্রায় দৌড়াদৌড়ি করছে। জাঙ্কুকের গরম নিঃশ্বাস এসে তের ঘাড়ে পড়ছে। কথা বলার সময় ঠোঁট দুটো বারবার তের ঘাড়ে স্পর্শ হচ্ছে। তের মনের মাঝে অদ্ভুত একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে। তে এখনো মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। তের বুকের মধ্যে ওর হাতটা যেন শুধু এদিক ওদিক বাড়ি দিচ্ছে। জাঙ্কুক হঠাৎই তের ঘাড়ে একটা আলতো করে চুমু খেলো। এটাতে তে পুরো কেঁপে উঠেছে। মাঝে মাঝে আমার মনে হয় কি জানো, তোমার গালে ঠাস ঠাস করে দুটো চড় মেরে দেই, তারপর তুমি কান্না করলে সেই মুখটা আমি মন ভরে দেখবো। আমি তোমাকে কান্না অবস্থায় দ্বিতীয়বারের মতো সর্বপ্রথম দেখেছিলাম, তাই হয়তো তোমার কান্না ভরা মুখটা আমার একটু বেশি ভালো লাগে। কিন্তু কি করবো বলো, তোমাকে যে একটা থাপ্পড় মারবো এই ক্ষমতাই তো আমার নেই। দূরে বসে তোমার উপর যতই রেগে যাই না কেন, যখন তোমার কাছে এসে তোমার নিষ্পাপ চেহারাটা দেখি তখন আমার সব রাগ ভ্যানিশ হয়ে যায়। কথাটা বলে জাঙ্কুক তেকে নিচের দিকে ঘোরালো। জাঙ্কুকের এক হাত তের কোমরে আর এক হাত দিয়ে তের ঠোঁটে স্লাইড করতে করতে জাঙ্কুক দুষ্টু হাসি দিচ্ছে। তে পাখি, আমার না তোমাকে আজকে একটা লিপ কিস করতে ইচ্ছা করছে, করবো প্লিজ? কি শুনতে পাওনি? আমি এখন তোমাকে একটা লিপ কিস করবো, তার জন্য পারমিশন চাইছি। অবশ্য তোমার থেকে পারমিশন নেওয়ার কি আছে, তুমি তো পুরোটাই আমার। আমি তোমার সাথে যখন তখন যা খুশি তাই করতে পারি। বলে জাঙ্কুক নিজের মুখটা তের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তে তো পুরো চোখ মুখ খিচে বন্ধ করে আছে। ওর হাত পা রীতিমতো থরথর করে কাঁপছে। আর জাঙ্কুক এগুলো দেখে অনেক বেশি উপভোগ করছে। তে অনেকক্ষণ চোখ বন্ধ করে রাখার পরও কোনো কিছু ফিল করতে পারলো না, তাই ও টিপ টিপিয়ে চোখগুলো খুলে ফেললো। সামনের দিকে তাকাতে দেখলো জাঙ্কুক ওর দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। তে চোখ খুলতে জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে অনেক জোরে জোরে হেসে দিল। আজকে জাঙ্কুককে দেখে মনে হচ্ছে হাসতে হাসতে যেন সে গড়াগড়ি খাবে। তে তো রাগি চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক কোনো রকম ওর হাসি থামিয়ে বলল, শুধুমাত্র একটা কিস করতে চেয়েছি, তাতেই তোমার এই অবস্থা হয়েছে? না জানি বাসুর সাথে তোমার কি অবস্থা হবে। তে পাখি, আমি তো কোনো বাঘ ভাল্লুক নই যে তুমি আমার সামনে আসলে 80 বছরের বুড়ির মতো কাঁপাকাঁপি শুরু করে দাও। আরে তোমাকে এমন ভাবে কাঁপা দেখে আমার মনে হচ্ছিল আমি যেন তোমার থেকে তোমার কলিজাটা চেয়েছি। এত বড় হয়ে গেলে আর অথচ একটা সামান্য কিস করতেই শিখলে না। বলে জাঙ্কুক আবারও হাসতে শুরু করে দিল। তে রাগে দুঃখে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। ওর ইচ্ছা করছে জাঙ্কুককে একদম পানির মধ্যে চুবিয়ে মারতে, বাট তেও কি কম নাকি, সেও তো মনে মনে কিছু একটা ভাবছে। তে এমন কিছু একটা বলেছে যেটাতে জাঙ্কুকের হাসি থেমে গেছে। আপনি এভাবে গোপাল ভাইয়ের মতো সেজে আছেন কেন? হোয়াট? গোপাল ভাই? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে গোপাল ভাইয়ের মতো মনে হচ্ছে শুনি? এই যে গোপাল দাদুর মতো পেট বের করে এদিকে সেদিকে ঘুরছেন। গোপাল দাদু যখন পুকুরে শাওয়ার নিতে যায় তখন শুধুমাত্র একটা ধুতি পরে আপনার মতো পেট বের করে শাওয়ার নিতে চায়। কি তুমি আমাকে ওই টাকলো পেট মোটা গোপালের সাথে তুলনা করছো? আর ওই গোপালের ওইটাকে না পেট বলে না, ভুঁড়ি বলে। আমার অ্যাপস থেকে তোমার কোন দিক থেকে ভুঁড়ি মনে হচ্ছে? আমার তো সেটাই মনে হচ্ছে। শাট আপ তে। জাঙ্কুককে এভাবে খেপে যেতে দেখে তে তো মিটি মিটি করে হাসছে। ইচ্ছা করছে একটা লুঙ্গি ডান্স দিতে, কিন্তু জাঙ্কুক সামনে আছে বলে দিতে পারছে না। এদিকে জাঙ্কুকের ইচ্ছা করছে নিজের চুলগুলো নিজেই টেনে ছিঁড়ে ফেলতে, যেখানে অন্যান্য মেয়েরা ওকে এক পলক দেখলে চোখ ফেরাতে পারে না, হাঁ করে ওর দিকেই তাকিয়ে থাকে। সেখানে তে ওকে বলছে ওকে নাকি গোপাল ভাইয়ের মতো লাগছে। লাইক সিরিয়াসলি? এসব ভাবতে ভাবতেই জাঙ্কুকের চোখ গেল তের উপর। দেখলো তে তো মুখ চেপে হাসছে। জাঙ্কুক এবার খুব ভালো করে বুঝতে পেরেছে যে তে ওকে রাগানোর জন্য এসব কথা বলেছে। এবার জাঙ্কুক একটা বাঁকা হাসি দিয়ে এক পা করে তের দিকে এগিয়ে যাচ্ছে। তে পাখি, তুমি আমাকে এত ভালো একটা কমপ্লিমেন্ট দিলে, সেটার জন্য তো আমার তোমাকে একটা উপহার দিতেই হয়, তাই না? কি গিফট দেওয়া যায় বলো তো? আমার কোনো গিফটের প্রয়োজন নেই। তে পাখি, তোমাকে তো একটা গিফট দিতেই হবে। আচ্ছা, পেন্ডিং কিসটা কমপ্লিট করলে
দিলে কেমন হয়? জাঙ্কুকের কথা শুনে ভয়ে তো তের কলিজার পানি শুকিয়ে গেল। ও তো এক পা করে পেছাতে লাগলো, কিন্তু জাঙ্কুক তো তের দিকে এগিয়ে আসছে। জাঙ্কুক তের অনেকটা কাছে দেখে তে তো আবারও পেছাতে লাগলো, কিন্তু হঠাৎই তে পেছাতে বেডের উপর ধপাস হয়ে পড়ে গেল এবং জাঙ্কুক তের উপর ঝুঁকে পড়েছে। নিজের সমস্ত শরীরের ভার তের উপর ছেড়ে দিয়েছে। জাঙ্কুক তেকে আষ্টে পিষ্টে ধরে নিজের ঠোঁটের সাথে ওর ঠোঁটটা মিশিয়ে দিল। জাঙ্কুকের থেকে ছোটার জন্য ছটফট করছে। তে যত ওর হাত পা ছোটাছুটি করছে, জাঙ্কুক তত ওকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে। তে ছটফট করতে করতে এক সময় ক্লান্ত হয়ে স্থির হয়ে গেল। তেকে এভাবে স্থির হতে দেখে জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে দিল এবং তের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে তের কপালে একটা গভীরভাবে চুমু খেলো। এরপর জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়েছে। জাঙ্কুক তেকে ছেড়ে দিতে তে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল এবং দরজাতে পিঠ লাগিয়ে তে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এতক্ষণ ওর মনে হচ্ছিল দম বন্ধ হয়েও মারাই যাবে। ও তো ইচ্ছা করছে লজ্জায় মাটির সাথে মিশে যেতে। কিভাবে আবার ওই লোকটা ওকে কিস করতে পারলো? আজ থেকে 4 বছর আগে জাঙ্কুক একই কাজ করেছিল। তের ভীষণ রাগ হচ্ছে, কিন্তু তে আজকে খুব ভালো করে বুঝতে পেরেছে যে জাঙ্কুক ওকে ভালোবাসে। না হলে কি তের সাথে এমন করে? কিন্তু তে সত্যি এতদিন বুঝতে পারেনি যে জাঙ্কুক তেকে ভালোবাসে বলে সবসময় জাঙ্কুক তের চারপাশে থাকে। কিন্তু আজ থেকে 4 বছর আগে তখনও কি জাঙ্কুক থেকে ভালোবাসতো? যদি ভালোই না বাসতো তাহলে কিস কেন করেছিল? জাঙ্কুক তো প্রথম দিন থেকেই তের অনেক কেয়ার করে, তাহলে কি জাঙ্কুক প্রথম থেকেই তেকে ভালোবাসতো? তের সবকিছু ভেবে ওর মাথা গুলিয়ে যাচ্ছে। একদম অসভ্য লোক একটা, আমি কখনো আর ওনার সামনে যাবো না। শয়তান বেটা একটা, আমাকে মেরে ফেলবো। এদিকে তে এভাবে দৌড়ে যাওয়াতে জাঙ্কুক মুচকি হাসছে। ইস, আমার লজ্জাপতি লাজুকলতা, তোমার সামনে আসলে আমার সবকিছু গুলিয়ে যায়। যা করতে চাই সেটা না করে অন্য কিছু করে ফেলি। দেখো কি করতে এসেছিলাম আর কি করছি। ইস, তোমাকে যে কবে আমি আমার কাছে পাবো? এসেছিলাম পিঠের কাটা জায়গায় ড্রেসিং করানোর জন্য, কিন্তু তোমাকে তো কিস করে ফেললাম। ধ্যাত, এত সুন্দর একটা মিষ্টি পরে থাকতে এখন আমার ওই সার্ভেন্টের দিয়ে ড্রেসিং করাতে হবে। এই মেয়ে যা লজ্জা পেয়েছে তাতে মনে হয় না আজকে ওয়াশরুম থেকে বের হবে। আল্লাহ জানে আমার বউটা এত লজ্জা রাখে কোথায়। বলেই জাঙ্কুক এক বুক হতাশা নিয়ে আর ফার্স্ট এড বক্সটা নিয়ে রুম থেকে চলে যায়। সুগা আর ইউনো জিমিন আর লিসাকে রাখতে ওদের বাড়িতে এসেছে। সুগা তো শুধু ছটফট করছে ও কখন নিজের বাসায় যাবে, কারণ ওর ওখানে অনেক কাজ আছে। ইউনো তো লিসার রুমে ছিল। সুগা তো ইউনোকে ডাকতে যেতে নিচ্ছিল, তখনই কেউ একজন ওর হাত ধরে টান মেরে দেওয়ালের সাথে লাগিয়ে ফেলে। আচমকা এমন হতে সুগা অনেক বেশি অবাক হয়ে যায়। সামনে তাকাতেই দেখে জিমিন সেই একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এই, তুই আমাকে এভাবে টান দিলি কেন? কেন, কোথাও লেগেছে বুঝি মিস্টার সুগা? জিমিন, তোর সাহস কিন্তু দিনে দিনে অনেক বেড়ে যাচ্ছে। আর তুই আমার সাথে এভাবে চিটকে দাঁড়িয়ে আছিস কেন? তো আমি আপনার সাথে চিটকে দাঁড়িয়ে থাকবো না কার সাথে চিটকে দাঁড়িয়ে থাকবো মিস্টার সুগা? এমন ভাবে কথা বলছিস যেন আমি তোর জামাই লাগি। সামনে থেকে সন্ন্যাসারে ধাক্কা দিয়ে উপর থেকে নিচে ফেলে দিব। সেটা আপনি দিতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আজকে আপনি সবার সামনে আমার হাত টেনে ধরে গাড়িতে বসিয়ে দিলেন কেন? তো 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 আবার কি? তার মানে মিস্টার সুগা আপনিও আমার কথা ভাবেন? একদম না, আমি মোটেও তোর কথা ভাবি না। ফকিরের মতো হা করে দাঁড়িয়েছিলি তাই দয়া করে নিয়ে এসেছি। এখন তো দেখছি আমার দয়া করাটাই ভুল হয়েছে। আমার মিষ্টি বিলাইটা আপনাকে রাখলে আরো বেশি কিউট লাগে। হোয়াটের কোনো উত্তর নেই। জিমিন তো এভাবেই সুগার সাথে ফ্লার্ট করছিল। অন্যদিকে ইউনো লিসাকে বলছে, সকালে না আমাকে কুত্তা বললি, এখন জাঙ্কুক ভাইকে কোথায় পাবি? তোকে এখন কি করবো তুই ভাবতেও পারছিস না। বেশ করেছি, তুমি সকালে আমাকে মেরেছিলে কেন? আমার অনেক রাগ হয়েছিল তাই বলেছি। আচ্ছা, আমার সামনে এখন ইনোসেন্ট সাজা হচ্ছে। হয়তো চিল মুডে থাক, ভয় পাস না। এখন আমি তোকে এখন কিছুই বলবো না, বিকজ আমার আর সুগার এখন একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তাই তোর মতো ছাগলের সাথে কথা বাড়িয়ে আমি আমার সময় নষ্ট করতে যাচ্ছি না। কি, আমি ছাগল? না, তুই ছাগল না, তুই ছাগলের 3 নাম্বার বাচ্চা। বলেই ইউনো রুম থেকে বের হয়ে যায়। তোকে কি এমনি কুত্তা বলি? তুই তো আজ তো খাঁটি কুত্তা। এদিকে ইউনো লিসার রুম থেকে বের হয়ে সুগাকে জোরে জোরে ডাকছে। ডাক্তার সুগার জিমিনের কান পর্যন্ত চলে আসে। জিমিন এখন কি করবে, কারণ ইউনো যদি ওকে এভাবে দেখে তাহলে তো লজ্জায় মরে যাবে। বাই বাই মিস্টার সুগা, আপনার সাথে আবার পরে ফ্ল্যাট করব। এই জিমিন, তুই আমাকে... আরে সুগা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল, তুই কি ভুলে গেছিস আমরা কি করব? জিমিনের এরকম কাণ্ডে সুগা পুরো হতবাক হয়ে গেছে। সুগা নিজেও বুঝতে পারে না ও জিমিনকে ভালোবাসে কি ভালোবাসে না, কারণ জিমিন যখন ওর সাথে দুষ্টুমি করে ও কিছু বলতে পারে না। কিন্তু জিমিনের এরকম পিছনে পিছনে ঘুরে বেড়ানো সুগার কাছে বেশ বিরক্তিকর লাগে। দেখা যাক
আছিস, এখন সেটা তো সলিউশন করতে হবে নাকি? হ্যাঁ সেটা তো করতেই হবে, কিন্তু সলিউশন হবে কিনা সেটাই তো বুঝতে পারছি না। আরে এত প্যারা নিচ্ছিস কেন? হবে হবে, সবকিছুই হবে। কথাগুলো বলে ইউনো আর সুগা বাড়ি থেকে বের হয়ে গাড়িতে বসে। সুগা গাড়ি স্টার্ট দিয়ে রওনা হয় নিজের বাড়ির উদ্দেশ্যে। আসলে প্রবলেমটা হচ্ছে তে সুগা কিভাবে তের রাগ ভাঙাবে এই প্ল্যানই করছে। সন্ধ্যা 6:30। তে ওর রুমে শান্তিতে ঘুমাচ্ছিল, কিন্তু মাগরিবের আজানের ধ্বনি কানে আসতেই তে ঘুম হালকা হয়ে যায়। ও কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঢলতে ঢলতে ঘুম থেকে উঠে বসে। বেচারি তখন লজ্জা পেয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে উকি দিয়ে দেখে জাঙ্কুক আর রুমে নেই, তাই এক দৌড়ে রুমে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। এই রুম একদম অন্ধকার ছিল। মিটমিট করে চোখ খুলতেই হঠাৎই ওর অন্ধকার রুমটা একদম আলোকিত হয়ে যায়। কিন্তু সাথে সাথে উপর থেকে অনেকগুলো গোলাপের পাপড়ি তের উপরে এসে পড়ে। গোলাপের পাপড়িতে তের শরীর পুরো ঢেকেই গেছে। আচমকা এমন হওয়াতে তে তো ধর পড়িয়ে ওঠে। আল্লাহ জানে ওর সাথে আজকে কি হবে। তে তো মনে মনে ভাবছে জাঙ্কুক হয়তো এসব করেছে, কিন্তু না, চারদিকে তাকিয়ে তে কিছু একটা বোঝার চেষ্টা করছে। রুমের চার দেওয়ালে লাভ শেপের কার্ডবোর্ড ঝুলানো, সেখানে সাদা রং দিয়ে বড় বড় করে লেখা সরি আমার সোনা বোন। বিছানায় ওর গার উপর থেকে গোলাপের পাপড়িগুলো পড়তে পড়তে অনেকগুলো ডেরি মিল্ক পড়েছে। তীর এখন আর বুঝতে বাকি রইল না এগুলো কে করেছে, কিন্তু কথাটা হচ্ছে এগুলো করলো কখন? এগুলো সুগা ছাড়া আর কেউ করেনি। ও এতটাই কুর্মকর্ণের মতো ঘুমাচ্ছিল, রুমে এত কিছু হয়েছে ও জানেই না। হঠাৎই তে রুমের দরজা খুলে ইউনো এসেছে। তে কিছু বুঝে ওঠার আগে ইউনো এসে তের দুটো চোখ চেপে ধরেছে এবং আস্তে আস্তে বেড থেকে নামিয়ে নিচে নিয়ে যাচ্ছিল। ভাই কি করছো এসব? বলা নেই কোয়া নেই, সোজা এসে এভাবে আমার চোখ চেপে ধরলে কেন? আর কোথায় নিয়ে যাচ্ছ আজব? চুপচাপ আমার সাথে চল, কোথায় নিয়ে যাচ্ছি গেলেই দেখতে পাবি। তখনই ইউনো অর্ধেক সিঁড়িতে নিয়ে গিয়ে তের চোখটা ছেড়ে দিল। তের চোখটা খুলে সামনে তাকাতেই একদম হা হয়ে গেল। ও হাসবে না কাঁদবে এটাই তো বুঝতে পারছে না। চারদিকটা অনেক সুন্দর করে সাজানো, সেখানে সুগা দাঁড়িয়ে আছে আর জাঙ্কুক হাতে ফোন নিয়ে ভিডিও করছে। সুগা তো একটা পুতুলের ড্রেস পরে দাঁড়িয়েছিল, যেটা দেখে তে হেসে দিয়েছে। তে আমার সোনা বোন, আমার বুড়িটা, আমার কলিজা, প্লিজ আমাকে মাফ করে দে। বিলিভ মি, আমি কখনো তোকে আর বকবো না। তুই যা বলবি তাই শুনবো, যে শাস্তি দিবি মাথা পেতে নিব। তাও প্লিজ তুই আমার উপর রাগ করে থাকিস না। তুই এভাবে আমার উপর রেগে থাকলে আমি দম বন্ধ হয়ে মারাই যাব। বিশ্বাস কর আমি ইচ্ছা করে তোকে ওই কথাগুলো বলিনি। আমি আসলে তোকে কথাগুলো বলতে চাইনি। আমি কি কখনো তোকে জেনে বুঝে হার্ট করতে পারি বল? তখন আমি ভীষণ রেগেছিলাম, মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বের হয়ে গেছে। আই প্রমিস আমি আর কখনো আজে বাজে কথা বলবো না। প্লিজ তুই আমাকে মাফ করে দে। তোর ভাইয়ের উপর তো তুই কখনো রাগ করিসনি, তাই আমি এটা মেনে নিতে পারছি না। আমি সরি 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 ভাইয়া, আপাতত আমি তোমাকে মাফ করতে পারছি না। তুমি যে অন্যায় করেছো এটার কোনো ক্ষমাই হয় না। তের কথা শুনে সুগা তো অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। এবার জাঙ্কুক সুগাকে উদ্দেশ্য করে বলল, সরি সুগা, আমিও তাহলে তোর মান সম্মান বাঁচাতে পারছি না। তুই তোর নিজের মান সম্মানকে টাটা বল। আজকে তো ওটার বিসর্জন হবে, বিকজ আমি ফোনের একটা বাটন ক্লিক করলেই তুই তো ভাইরাল হয়ে যাবি। নো নো নো, না জাঙ্কুক ভাইয়া তুমি এটা করো না, তাহলে আমার টায়ার একদম পাঞ্চার হয়ে যাবে, আমার মান সম্মান কিছুই থাকবে না। কিন্তু কি করার, আগে তোর বোনকে বল যে তোকে মাফ করে দিতে, না হলে আমার কিছুই করা থাকবে না। বাধ্য হয়ে এই ভিডিওটা আমাকে আপলোড দিতেই হবে, তাহলে হয়তো তোর উচিত শিক্ষা হবে। ভবিষ্যতে ওকে কিছু বলার আগে অন্তত 100 বার ভাববি। আমার সোনা বোন প্লিজ আমাকে মাফ করে দে, না হলে তোর ভাই এতদিন যে মেয়েগুলোর ক্রাশ ছিল কালকে থেকে সেই মেয়েগুলো আমাকে টয়লেট ব্রাশ বলে ডাকবে। এই তো হা করে সুগার দিকে তাকিয়ে আছে, আর জাঙ্কুক ওর দিকে তো একদম তাকাবেই না। তাকাবে না বললে ভুল হবে, তাকাতে পারছে না। এই শোন, ওকে মাফ করার কোনো দরকার নেই। ও যা করেছে এটার জন্য শাস্তি পাওয়ার দরকার। তুই সুগার কথা একদম কান দিস না, ওকে একদম মাফ করবি না। ইউনোর কথা শুনে তে যেন 400 ভোল্টের ঝটকা খেলো। তে তো ইউনোর মুখের দিকে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। যারা দুজন একে অপরকে ছাড়া থাকতে পারে না, চলতে পারে না, খেতে পারে না, তাদের একজন নাকি আরেকজনকে শাস্তি দেওয়ার কথা বলছে, এটাও কি সম্ভব? নাকি আমি এখনো ঘুম থেকেই উঠিনি? আচ্ছা এমনও তো হতে পারে আমি ঘুমিয়েই আছি। তে তো এগুলোই ভাবছিল, হঠাৎই ইউনো জাঙ্কুককে বলল, ভাইয়া তে সুগাকে মাফ করবে না, তুমি বরঞ্চ ভিডিওটা আপলোডই করে দাও। ওর মান সম্মান সব ভ্যানিশ হয়ে যাক, ওর শাস্তি পাওয়ার দরকার। ওর কত বড় সাহস দেখে উল্টাপাল্টা কথা বলে। তখন সুগা কার্টুনের ড্রেস খুলে আস্তে আস্তে বলল, তুই আমাকে মাফ করবি না? আচ্ছা যা, করতে হবে না। জাঙ্কুক ব্রো তুমি বরঞ্চ ভিডিওটা আপলোডই করে দাও। আমার বোন যদি আমাকে মাফ না করে তাহলে আমি এই মান সম্মানকে কি করব? কিন্তু সবাই একটা কথা মনে রেখো, আমাকে এতদিন যারা নিজেদের ক্রাশ ভেবে এসেছে তারা যদি আমাকে কালকে থেকে টয়লেট ব্রাশ বলে ডাকে তাহলে আমি আমার নিজের জীবন আর রাখবো
থাকবো না, সোজা গিয়ে ভার্সিটির ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করব। সুগার কাণ্ড থেকে ইউনো যেন ওর হাসি চেপে ধরে রাখতে পারছে না, বিড়বিড় করে বলতে লাগলো, ওরে গাধা, নিজের ওভার অ্যাক্টিংটা বন্ধ কর, না হলে এক্ষুনি ধরা খাবি। ইডিয়েট কোথাকার, ভার্সিটির 2 তলার ছাদ থেকে লাফ দিয়ে নাকি সুইসাইড করবে। ইউনোকে বিড়বিড় করতে দেখে তে তো দৌড় দিয়েছে। ইউনোর মুখে যেন এখন বিশ্ব জয়ের হাসি ফুটে উঠেছে। ইয়েস, অবশেষে কাজ হয়েছে। তে সোজা দৌড়ে নিচে গিয়ে তার ভাইকে জড়িয়ে ধরেছে এবং সুগাও তার বোনকে খুব শক্তভাবে জড়িয়ে ধরেছে। আসলে ওর অনেক বড় ভুল হয়ে গেছে, ও কখনোই তেকে কথাগুলো বলতে চায়নি। সুগা তো অন্যের রাগ তের উপর খাটিয়ে ফেলেছে, তখন তো ইচ্ছা করছিল নিজেই নিজেকে মেরে ফেলতে। এবার তে সুগাকে ছেড়ে দিয়ে ইচ্ছা মতো কিল ঘুষি মারছে, আর সুগাও হাসতে হাসতে চুপচাপ সেগুলো সহ্য করে নিচ্ছে। অবশ্য এটুকু ওর প্রাপ্যই ছিল। কুত্তা বিলাই হারামি হনুমান সাপের বাচ্চা, যেটা করতে পারিস না সেটা করিস কেন? তোর দ্বারা অ্যাক্টিংটা একদমই হয় না। আর আমাকে কি তোর বোকা বলে মনে হয় যে আমি তো এইসব মেলোড্রামা বিশ্বাস করব? ছাগল একটা, তোকে ভার্সিটির ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করতে হবে না। পরে যদি কখনো আমাকে এইসব কথা বলেছিস না, তাহলে আমি নিজে আমাদের বাসার ছাদ থেকে তোকে ফেলে দেব। আমি সরি 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 সরি, আর কখনো এমন ভুল হবে না। বললাম তো, আর যদি কখনো তুই আমাকে এমন কথা বলিস তাহলে এক বাটি পানিতে তোকে আমি চুবিয়ে মারবো। তের কথা শুনে এদের থেকে জাঙ্কুক আর ইউনো হেসে দিয়েছে। যাক, অবশেষে ভাইয়ের উপরে বোনের অভিমান ভাঙাতে পেরেছি। আপনি তো কথাই বলবেন না। কেন কেন, জাঙ্কুক ভাইয়ের উপরেও কি তুই অভিমান করেছিস নাকি তে? কি গো জাঙ্কুক ভাইয়া, কি করছো তুমি? তে তোমার উপর অভিমান করছে কেন? অভিমান? আমার তো মনে হচ্ছে না অভিমান করেছে। তাহলে তে তুই বল তো, জাঙ্কুক ভাই তোকে কি করেছে? ইউনো দাঁতের উপর দাঁত চেপে জাঙ্কুক তো আর চোখে তের দিকে তাকিয়েছে। না, কিছুই হয়নি, সরো এখান থেকে বলেই তে সুগাকে আবার জড়িয়ে ধরেছে। নিজের ভাইয়ের বুকে মুখ গুজে চুপচাপ আছে। সুগা তো তের মাথায় আলতো করে আদর করে দিচ্ছে। সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লিসা আর জিমিন, সঙ্গে লিসার ক্লাসের কিছু মেয়েরা আর জিমিনের ক্লাসের কিছু মেয়েরা, এবং ওদের সামনে ভার্সিটির কিছু সিনিয়র ছেলে মেয়েরা মজা করতে শুরু করে দিয়েছে। এটাকে মজা বললেও ভুল হবে, রীতিমতো র্যাগিং করা শুরু করেছে। ওরা এসেছে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাম দেওয়ার জন্য। নাম দেওয়ার কথা বলতেই সিনিয়ররা ওদেরকে শর্ত দিয়ে বসে, সেটা হচ্ছে ওরা যদি এই মুহূর্তে ডান্স না করে তাহলে ওদের অনুষ্ঠানে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। এটা শুনে জিমিন বলেছে দরকার পড়লে এই ভার্সিটি থেকে চলে যাবে, তবু ওদের শর্ত মতে ওদের সামনে কখনোই ডান্স করবে না। এটা বলে ওরা সবাই বের হয়ে যেতে নিলেই সিনিয়র কিছু ছেলে গিয়ে রুমের দরজা আটকে দাঁড়ায়। এরপর 2-3 জন মেয়ে এসে জিমিন আর লিসার মাথায় তো পানি ঢেলে দিল। এই কাজটা করাতে জিমিন ভীষণ রেগে গেল। সিনিয়র ছেলেরা তো ওদের দিকে বাজে নজরে তাকাচ্ছে, আর মেয়েগুলো হাবিজাবি কথা বলে শীষ বাজাচ্ছে। এদের এত বাজে কথা শুনে লিসার তো প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা। জিমিন তো ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। ওদের ক্লাসের ফ্রেন্ডদেরও তো ঠিক একই রকম অবস্থা। তখনই সেখান থেকে একজন বলে ওঠে, ওই একটা হিন্দি সং ছাড় তো, দেখি এই বেবিগুলো কেমন ডান্স করতে পারে। মেয়েটার কথা শুনে আর সবাই হা হা করে হেসে দিল। একটা মেয়ে নিজের ফোনটা বের করে একটা আইটেম সং প্লে করলো। সঙ্গে সঙ্গে সেই ক্লাসরুমের দরজায় কেউ একজন নক করলো। সাথে সাথে মেয়েটা গানটা বন্ধ করে ফিসফিসিয়ে বলল, এখন আবার কি আসলো? আজকে তো আমাদের কোনো ক্লাস নেই, আমরা তো শুধু নাম লিখতে এসেছি। আরে দূর, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। দেখ, আবার হয়তো অন্য একটা মুরগি এসেছে। আরে চল, আমাদের শিকার করতে হবে তো। বলতে বলতে ছেলেটা গিয়ে দরজা খুললো। সঙ্গে সঙ্গে কেউ একজন ওর বুকের উপরে লাথি মারলো। ছেলেটা গিয়ে পাশের দেওয়ালে ছিটকে পড়লো। সব সিনিয়র ছেলে মেয়েরা দরজার দিকে তাকালো। তাকিয়ে ওদের চেহারাগুলো ফ্যাকাশে হয়ে গেছে, মনে হচ্ছে ভয়ে ওদের হাত পা কাঁপাকাঁপি করছে। ওরা সবাই তো উঠে দাঁড়িয়েছে। সিনিয়রদের দৃষ্টি অনুসরণ করে লিসা, জিমিন সহ ওদের ফ্রেন্ডরা সেই দরজার দিকে তাকালো। তাকিয়ে ওরা যেন নিঃশ্বাস ফিরে পেয়েছে। জিমিন তো ওর চোখে জমে থাকা পানিগুলো মুছে ফেললো। আসলে দরজার ওখানে সুগা আর ইউনহো দাঁড়িয়ে আছে। লিসা এতক্ষণ নিঃশব্দে চুপচাপ কান্না করছিল। ওদেরকে আসে দেখে যেন নিজেকে আর সামনে রাখতে পারলো না, হাউমাউ করে জোরে জোরে কান্না করতে শুরু করে দিল। এতটা অপমানিত জীবনে বোধহয় কখনো হয়নি। লিসা তো বারবার ওর ভেজা শরীরটা ঢাকার চেষ্টা করছে। ইউনো আর কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে লিসাকে জড়িয়ে ধরলো। লিসা তো ইউনোর বুকে মুখ গুজে আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আরে কি হয়েছে, কান্না কেন করছিস? আমরা এসে গেছি তো। কে কি বলেছে আমাকে বল। ওদের সবগুলোকে ছিঁড়ে একদম রোদে শুকাবো, একটা কেউ ছাড়বো না। তখন লিসা ইউনোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, কাউকে কিছু করতে হবে না, আমি আর এই ভার্সিটিতেই পড়বো না। সবকিছুর জন্য তুই দায়ী। তুই আর জিমিন জোর করে আমাকে এই ভার্সিটিতে ভর্তি করেছিস। দরকার হলে সুইসাইড করে মারা যাবো, তবু এই ভার্সিটিতে আর থাকবো না। ইউনো এই ভার্সিটিতে পড়ে বলে লিসা অ্যাডমিশনের সময় এই ভার্সিটিতে ভর্তি হতে চায়নি। কিন্তু ইউনো তো ওকে অনেক কিছু বলে ব্ল্যাকমেল করেছে, কিন্তু তবু লিসা এখানে ভর্তি হওয়ার জন্য রাজি ছিল না। লিসাকে বুঝিয়ে কোনো লাভ না হলে তখন ইউনো গিয়ে জিমিনকে বলে। ইউনো জিমিনকে ভালো করে বোঝায় যেন ও লিসাকে বলে এই ভার্সিটিতে ভর্তি হতে।
রাখতে পারবে, যার কারণে জিমিন ইউনোর কথায় রাজি হয়ে যায়। এরপর ইউনো আর জিমিন এক প্রকার জোর করে লিসাকে রাজি করায় এবং লিসাকে ফার্স্টে এই ভার্সিটিতে ভর্তি করে। প্রথম ইউনো আর সুগা থাকার কারণে কেউ ওকে কিছুই বলেনি। পরবর্তীতে জিমিনও এই ভার্সিটিতে ভর্তি হয়। মনে মনে যা ভেবেছিল তাই সুগাকে সবসময় চোখে চোখে রাখতে পারে। কিন্তু আজকে হঠাৎই এমন একটা ব্যাপার ঘটে গেল। লিসার মুখে মরে যাওয়ার কথা শুনে ইউনোর মাথা যেন আরো বেশি গরম হয়ে গেল। তখন ইউনো লিসার গাল চেপে ধরে বলতে লাগলো, আর যদি সুইসাইড করার কথা বা মরার কথা একবারও বলেছিস না, তাহলে তোকে আমি এখানেই মাটিতে পুঁতে ফেলবো। আর ভার্সিটির ছাড়ার কথা ভুলেও ভাবিস না। এখানে যখন একবার ভর্তি করেছি তো এত তাড়াতাড়ি এখান থেকে যেতে দিচ্ছি না, কারণ ভার্সিটিটা কারোর বাপের না যে কেউই যা কিছু করবে। গট ইট? বলে ইউনো লিসার গাল ছেড়ে দিল। তারপর নিজের গা থেকে জ্যাকেট খুলে লিসাকে পরিয়ে দিল। সিনিয়র ছেলে মেয়েগুলো এতক্ষণ শুধু অবাক হয়ে তাকিয়েছিল, কিন্তু ইউনোর কথা শুনে জানো ওরা এখন অনেক বেশি ভয় পাচ্ছে। বিকজ ভার্সিটিতে হাতে গোনা কয়েকজন ছেলে মেয়ে ছাড়া কেউই জানে না জিমিন আর লিসার সম্পর্কে। সিনিয়র ছেলে মেয়েগুলো শুধু মনে মনে ভাবছে লিসা ইউনোর কি হয়, আসলে ওদের সম্পর্কটা কি, ওরা কি সবাই আগে থেকেই পরিচিত? আর ওরা যদি আগে থেকেই লিসা আর জিমিনের পরিচিত হয় তাহলে সুগা আর ইউনো ওদের কি অবস্থা করবে, এটা ভেবেই ওরা ভীষণ ভয় পাচ্ছে। সুগা নিজের গায়ের জ্যাকেটটা খুলে জিমিনের মুখের উপরে ছুঁড়ে মারলো। নে পরে নে, হার্টলেস ছেলে একটা, ওর জন্য আমি এত কষ্ট করে এই ভার্সিটিতে ভর্তি হলাম, আজকে এদের সবার কাছে অপমানিত হলাম, আর উনি আমার উপর জ্যাকেট ছুঁড়ে মারছে। কেন ইউনো ভাইয়ের মতো আমাকে একটু জড়িয়ে ধরলে কি হতো? আর জ্যাকেটটা একটু ভালোভাবে দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত নাকি? এরপর সুগা সবগুলো ছেলে মেয়েদের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আচ্ছা 2 বছর আগের একটা কাহিনী তোদের মনে আছে? ভার্সিটির কয়েকজন ছেলে মিলে একটা মেয়েকে র্যাগিং করার নামে ভার্সিটির পেছনে নিয়ে গিয়ে গায়ে হাত দেয়। আর ঠিক সেই ঘটনার 6 ঘন্টা পর ছেলেগুলোকে পাশের একটা জঙ্গলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পেছন থেকে ইউনো ওর বন্ধুর কাছ থেকে একটা হকি স্টিক হাতে নিয়ে সুগার কাছে আস্তে আস্তে বলছে, শুধু কি তাই, ওদের হসপিটালে ভর্তি করা হয়েছিল। ডক্টর বলেছে ওদের হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, রড দিয়ে মারার জন্য মাথার পেছনে একদম থেতলে গেছে। জীবনে আর কখনো উঠে দাঁড়িয়ে হাঁটতে পারবে কিনা তাতে সন্দেহ আছে। আর ডক্টরের কথাটাও সত্যি হয়েছে, ওরা কিন্তু এখনো ঠিকঠাক মতো দাঁড়াতে পারে না। বাট ইউনো আমরা কেন ওদেরকে এই কথাগুলো বলছি? সেদিন যখন ছেলেগুলোকে ভার্সিটির মাঠে টানতে টানতে নিয়ে যাচ্ছিলাম ওরাও তো ছিল, আর টিচারও উপস্থিত ছিল, কিন্তু সবাই তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেনি। আচ্ছা তোরা সবকিছু জেনেও এত বড় ভুলটা কিভাবে করলি? ওই তোদের র্যাগিং করার সময় মনে পড়লো না আমরা র্যাগিং করার কথা জানতে পারবো তখন তোদের ঠিক কি অবস্থা করব? ওদের দুজনের কথা শুনে ছেলে মেয়েগুলোর তো ভয়ে হাত পা কাঁপছে। ওরা সবাই জড়সড় হয়ে গেছে। সবার মনে পড়ে যাচ্ছে 2 বছর আগে সেই ভয়ঙ্কর দিনটার কথা, কিভাবে সুগা ইউনো আর ওর বন্ধুরা মিলে জানোয়ারের মতো ছেলেগুলোকে পিটিয়েছিল। পরে যখন ছেলেগুলোকে পাওয়া যায় তখন তাদের শরীর একদম ক্ষত বিক্ষত হয়েছিল। এসব কথা ভাবতেই ছেলে মেয়েগুলোর গা একদম শিউরে উঠছে। লিসা আর জিমিনও তো শুনে অনেক বেশি ভয় পেয়ে গেল, কারণ ওরা এসব সম্পর্কে কিছুই জানতো না। ইনফ্যাক্ট তে তো এসব কিছুই জানে না। জিমিনা আর আমি এই গুন্ডাদের ভার্সিটিতে পড়বো না বোন, এখানে তো এক একটা সবগুলাই গুন্ডা, দরকার পড়লে লেখাপড়াই বন্ধ করে দিব, তাও আমি এখানে আর আসবো না। এই আপু সারাদিন ফিসফিস করিস না তো, বিরক্তিকর লাগে, নিজের মুখটা বন্ধ রাখ আর চুপচাপ দাঁড়িয়ে থাক। ভাইয়া আপনারা যেমনটা ভাবছেন তেমনটা কিছুই হয়নি এখানে, আমরা তো জাস্ট ওদের সাথে একটু মজা করছিলাম। ছেলেটার কথা শুনে ইউনো যেন ওর রাগটা কন্ট্রোল করতে পারলো না। হকি স্টিক দিয়ে ছেলেটার পায়ের উপর অনেক জোরে একটা বাড়ি মেরেছে। সাথে সাথে ছেলেটা চিৎকার দিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লো। সুগা ছেলেটার বুকের উপর একটা লাথি মেরে বলল, মজা করছিস তাই না? মজা করছিস? মেয়েদের গায়ে পানি ঢালা, রুম বন্ধ করে অশ্লীল কথা বলা, ইচ্ছার বিরুদ্ধে নাচতে বলা, এগুলো তোদের কাছে মজা মনে হয়? মেয়েদেরকে অপমান করাকে কোথাকার মজা বলে? তোদের যদি এমনটা মনে হয় যে আমরা বেশি ভার্সিটিতে আসি না বলে আমরা কোনো খোঁজ খবরই রাখি না, তাহলে বলবো তোদের ধারণাগুলো একদম ভুল। আমরা এখানে আসি বা না আসি, এই ভার্সিটির কোথায় কি হয় সব খবরই রাখি আমরা। আর হ্যাঁ, তোদের লজ্জা করলো না নিজেরা মেয়ে হয়ে অন্য মেয়েদের বাজে কথা বলতে? ঠিক, তোদেরকে সবার আগে মারা উচিত। নেহাত আমরা মেয়েদের গায়ে হাত তুলি না, না হলে সবার আগে তোদের মতো ডাইনিদের হাত পা ভেঙে থুয়ে দিতাম। তবে চিন্তা করিস না, এই ভার্সিটিতে যেন একদম আসতে না পারিস সেই ব্যবস্থাটাই করব। বলে সুগা ইউনো এবং ওদের বন্ধুগুলো সেই ছেলেগুলোকে মারতে থাকে। এক পর্যায়ে ওদের মারতে মারতে ক্লাসরুম থেকে বের করে ভার্সিটির মাঠে নিয়ে আসলো। ওদের পেছনে পেছনে সবাই চলে এসেছে। এমন ভাবে মারছে দেখি কেউ যেন আর কখনো কাউকে র্যাগিং করতে না পারে। ক্যান্টিনে বসে আছে তে আর ন্যান্সি। ওরা বসে বসে পকোড়া খাচ্ছে। তে তো মোবাইলের উপর ঝুঁকে পড়ে আছে। এই ন্যান্সি, হানি কোথায় গেছে রে? 10 মিনিটের কথা বলে 30 মিনিট হয়ে গেল, এখন আসছে না। ওয়াশরুমে বসে কি করছে? আরে ওর কথা ছাড় তো, লেজি
করছে। আর আমার ভাইটাও যে হয়েছে, বাসায় সারাদিন বসে বসে মোবাইলের হাতের সাথে ঘুষুর ফুসুর করে, তাও ওর মন ভরে না। ভার্সিটি এসে লেখাপড়া বাদ দিয়ে এখন প্রেম করে। আমি বুঝি না সারাদিনে তো এরা কি কথা বলে। আসলে ন্যান্সি তো ওর খালাতো ভাই সেহনের কথা বলছে। সেহনের সাথে হানির আবার ইটিস পিটিস আছে। একটা প্রেম করলে বোঝা যাবে সারাদিন ওরা কি কথা বলে। আমি তো নিজে সিঙ্গেল হয়ে আর বিপদে পড়ে আছি, কিছু ভালো লাগে না। ওহ মাফ কর বোন, জেনে শুনে পাশ খাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। সিঙ্গেল আছি, ভালো আছি, এসব বয়ফ্রেন্ডের প্যারা একদম নিতে চাই না। আর তুই এমন ভাবে বলছিস যেন প্রেম করে উঠে ফেলছিস। আর তুই কি বলে তুই সিঙ্গেল থেকেও জ্বালাতে আছিস মানে? না কিছু না, আমার এসব বয়ফ্রেন্ড নামক ছেলেদের চোখে একদম দেখতে ইচ্ছা করে না। ওদের কথার মাঝে সেখানে হানি দৌড়ে চলে আসে। হানি ভীষণ রকমের হাঁপাচ্ছে। তাই প্লিজ চল তোরা তাড়াতাড়ি। ইউনো ভাইয়া, সুগা ভাইয়া আর ওদের বন্ধুরা মিলে সিনিয়র কিছু ছেলেদের পিটাচ্ছে। মানে কি? কিন্তু কেন? আমি কিছু জানি না। করিডোর থেকে তোদের কাছে আসতে নিয়ে দেখি এই ঘটনা। ভার্সিটির মাঠের মতো এখন সবাই, কিন্তু কি হয়েছে জানি না। আমার ভাইদের আবার কাউকে মারতে কোনো কারণ লাগে নাকি? ওরা তো যখন তখন যাকে খুশি মারে। গুন্ডার বংশ, গুন্ডার দল কোথাকার। চুপ করতে, এমন ভাবে বলছিস তুই জানো অন্য বংশের মেয়ে। আর ছেলেগুলো নিশ্চয়ই অন্যায় করেছে, নাছাড়া সুগা ভাইয়া আর ইউনো ভাইয়া এমনিতে পিটাবে না। জানি না, তাড়াতাড়ি চল, ওদের থামাতে হবে। বলে তিনজন মিলে মাঠের দিকে খুব জোরে দৌড় দিয়েছে। ন্যান্সি আর হানি এসে দেখে সুগারা ছেলেগুলোকে মারতে মারতে পুরো আনমরা করে ফেলেছে। সব স্টুডেন্ট আর টিচাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে। কেউ তো সুগাদের থামানোর চেষ্টা করছে না। এভাবে চলতে থাকলে ছেলেগুলো মারা যাবে। মারাই তো যাবে, তখন আমার ভাইদের তো সবে চল থামাই। আর ন্যান্সি গিয়ে সুগা আর ইউনোকে অনেক ভাবে থামানোর চেষ্টা করছে, কিন্তু ওদের শক্তির সাথে পেরে উঠছে না। হানি তো ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। মারামারি থামানো তো দূরের কথা, ওর মারামারি দেখে যেন আত্মা খাঁচা ছাড়া হয়ে গেছে। ওরে আমার রাক্ষস ভাইরা, এবার থাম একটু প্লিজ। এবার ওদের ছেড়ে দে, বেচারারা মরে যাবে তো। দেখ ওরা মরে গেলে ওদের ভবিষ্যৎ বড় বিধবা হয়ে যাবে। একই তো সুগা আর ইউনো অনেক রেগে আছে। তের কথা শুনে যেন একদম জ্বলে যাচ্ছে। তেই ছাড় বলছি, বোন আমার এখান থেকে যা, তোর কোথাও লেগে যাবে। কিন্তু কে শুনে কার কথা? কে তো সুগাকে শক্ত করে ধরেছে। ইউনোকে থামানোর চেষ্টা করছে। ন্যান্সিও ওদের দুজনকে থামানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তের কথা শুনে তেকে একদম পানিতে চুবিয়ে মারতে ইচ্ছা করছে। এরকম সিরিয়াস একটা মুভমেন্টে কেউ আজেরা কথা বলে? হঠাৎই ভার্সিটির গেট দিয়ে দ্রুত বেগে একটা কালো গাড়ি ঢুকলো। গাড়িতে থামতেই সেখান থেকে জাঙ্কুক, জেহব আর বুগাম বের হয়ে এলো। ওরা তিনজন তো দৌড়ে সুগাদের কাছে চলে এসেছে। জাঙ্কুকরা দেখলো তে আর ন্যান্সি সুগা আর ইউনোকে থামানোর চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে গিয়ে জাঙ্কুক থেকে এক টানে নিজের কাছে নিয়ে এসেছে। তারপর অপর হাতে ন্যান্সিকেও ছাড়িয়ে নিয়ে এসেছে। এদিক থেকে সুগা আর ইউনো জাঙ্কুক, জেহব আর বুগামকে দেখে ওদের মারামারি থামিয়ে দিয়েছে। তোমাদের দুজনের মাথায় কি গোবর ভরা নাকি? এভাবে কেউ মারামারি থামাতে যায়? যদি কোথাও লেগে যেত তখন কি হতো? কমন সেন্স নেই তোমাদের? দুজন মেয়ে নাকি এতগুলো ছেলের মারামারি থামাতে গেছে, যেখানে টিচাররা অব্দি মারামারি থামাতে আসছে না। তোমরা দুজন কোন সাহসে এখানে গিয়েছো? কি হলো, এখন চুপ কেন? তে এদিকে তাকাও, আনসার মি। জাঙ্কুকের ধমকে তে আর ন্যান্সি তো ভয় কেঁপে উঠলো। ওদের এসব বলে লাভ নেই ভাই, ওরা এভাবে বুঝবে না। দুটোকেই দুটো চারটা করে ঠাটিয়ে কানে নিচে দে, তাহলে যদি ওদের আক্কেল মারি ওঠে। ইডিয়েট গুলো কোথাকার। আরে চুপ কর, ওরা এমনিতেই ভয় পাচ্ছে, তুইও আবার। তে এটা কেন করেছিস? কি অবস্থা হয়েছে এখানে দেখছিস না? বেটা একটা বেগুনের বাচ্চা, আমি দুইটা কানের গোড়ায় দিলে না দেখবি একদম 3 দিন ফ্যানের মতো ঘুরবি। এই মেয়ে বিড়বিড় করে কি বলছো? যা বলবে জোরে বলো। তোর মাথা কি হলো তে? জবাব কেন দিচ্ছ না? তে আর কি করবে? তে তোর মুখের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তো ন্যান্সির উপর আর এত জোর খাটাতে পারে না, তাই এখন বেচারি তের উপরে জোর খাটাচ্ছে। জাঙ্কুক মেয়েটাকে ছাড়তো, সব সময় ওর উপর চাচাস। সবাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, ওরা কি করতো? তো ওকে ছেড়ে আমার সাথে আয়, দেখি এনারা মারামারি লাগিয়েছে কেন। তখন জিহবের কথা শুনে জাঙ্কুক তের উপর একবার চোখ ঘুরিয়ে জেহব, জাঙ্কুক আর বুগাম ইউনো আর সুগার কাছে যেতে লাগলো।